Yang বাইরে কথা মনত পড়ে থাকি তো দিতাম ভাই Wake up, boy. I was sleeping in and dreaming that I were going to school. আব্বা আমার ফুলাম না গাইছিলাম ছড়া ছিলাম ধানের ভিতরে চলে গেছিলাম, যদি কেউ খাওয়া দেয় হঠাৎ শর্ট করে দিবে। 10 লাখ বাংলাদেশের মাটিতে বর্তমানে রোহিঙ্গাদের জনসংখ্যা। গত 9 বছর আগে প্রায় 10 লাখ মানুষ আমাদের সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিল। এদেশেই হয়েছিল তাদের প্রাণ ধারণের আশ্রয়। এরপর গত 9 বছরে বদলে গিয়েছে অনেক কিছুই। আমরা ফিরে গিয়েছি আমাদের জীবনে, ভুলেও গিয়েছি হয়তো, তারা এখনো পারেনি। এবার আমি এসেছি কক্সবাজারের সেই রোহিঙ্গা ক্যাম্পে, এমন একটা জায়গায় যার কথা আমরা সবসময় শুনেছি, পড়েছি, কিন্তু বেশিরভাগ বাংলাদেশি কখনো নিজের চোখে এখনো দেখেনি। আজকে আমি দেখেছি। 10 লাখ মানুষের সাথে তো কথা বলা যায় না। আমি কথা বলেছি আনোয়ারের সাথে, ইসার সাথে, সাইমার সাথে। পরিসংখ্যান কিংবা হেডলাইন নয়, শুনেছি তাদের জীবনের সত্যিকার গল্প। চলুন সেই গল্প বলি আপনাদের আজ। সো দিস ইজ ডে 1 ইন রোহিঙ্গা ক্যাম্প। এটা হলো ক্যাম্প 1 এবং চেকপোস্ট 9-এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে কোনো রোহিঙ্গা জাতির কেউ কিন্তু বাইরে আসতে পারে না এবং কোনো সাধারণ বাঙালি কিন্তু ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। আমাদের সুযোগ হয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আমরা আগামী 4 দিন আপনাদেরকে দেখাতে পারবো যে তাদের জীবনযাত্রার মান এখানে কীরকম, তাদের সেফটি, সিকিউরিটি, এডুকেশন এবং এই ক্রাইসিসটা আসলে কোথা থেকে শুরু হলো এবং এর ভবিষ্যৎটা কি, সেটাও যদি আমি জানতে পারি তাহলে আপনাদেরকেও জানার চেষ্টা করবো। সো চলুন যাওয়া যাক। ঘড়িতে বাজে তখন সকাল 10টা। আমরা এখন যে ক্যাম্পে আছি এটার অবস্থান কক্সবাজারের কুতুপালং। এই জায়গাটায় পা রাখা মাত্রই একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। আমি এমন একজন মানুষ, এতটাই সৌভাগ্যবান যে পৃথিবীতে ঘুরে বেড়ানোই যার কাজ। আর আজকে আমি এমন মানুষদের কাছে এসেছি যাদের পৃথিবীটাই এই কাঁটাতারের মাঝে। তবে এখানে কিছুক্ষণ হেঁটে বেড়ানোর পরেই বুঝতে পারি জায়গাটাকে আমি যেমন ভেবেছিলাম এটা তার থেকে অনেক বিশাল। একটা ওয়াচ টাওয়ারে এসে এটা দেখতে পাই। আমার সামনে এখন আছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে এই ক্যাম্পের সামনে বিশাল একটা ভিউ পাওয়া যাবে। আমরা আসলে বুঝতে পারবো জায়গাটা কতটা বিশাল এবং এখানে ঘরগুলো কিভাবে পাহাড়ের উপরে বানানো হয়েছে। এবং আমার আরও পিছনে থাকবে মায়ানমারের সীমান্ত, যেই সীমান্ত দিয়ে কিন্তু অনেক লাখ লাখ রোহিঙ্গারা এই ক্যাম্পে এসেছেন, আরও আশেপাশে অনেক ক্যাম্পে এসেছেন। এখানে আপনারা যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রামের পিছনে একটা নদী, এরপরেই মায়ানমারের সীমান্ত। বেশিরভাগ রোহিঙ্গারাই সেই সীমান্তের ওপাশ থেকে পাহাড় বেয়ে এবং নদী সাঁতরে পার হয়ে এখানে এসেছেন। এই পুরো এলাকায় কিন্তু আগে কোনো জনবসতি ছিল না, প্রায় পুরোটাই ছিল জঙ্গল। কিন্তু আজ এখানে যা যা আছে তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন আজকে আমরা যে ক্যাম্পে আছি এক নজরে আপনাদেরকে এই ক্যাম্পটা ঘুরে দেখাই। বাংলাদেশে প্রায় 33টি রোহিঙ্গা ক্যাম্পে 10 লাখেরও বেশি রোহিঙ্গাদের বসবাস, যারা সবাই এরকম বাঁশের বানানো নির্দিষ্ট একটা ঘরের মাঝে বসবাস করেন। আমার কাছে কৌতূহল জাগে যে কেন কোনো কারণে এইসব বেশিরভাগ ঘরেই কোনো জানালা নেই। আমরা আমাদের ভিডিওর পরবর্তী পর্যায়ে তাদের ঘর এবং তাদের ভেতরের জীবন নিয়ে এসব আরও ডিটেলে জানতে পারবো। ক্যাম্পের ভিতরে কিন্তু পড়াশোনার ব্যবস্থা হলো লার্নিং সেন্টার, যেখানে বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য বিভিন্ন কারিকুলাম আছে। ইন্টারেস্টিং বিষয় হলো এখানে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের শেখানো হয় রাখাইন সংস্কৃতিও। সেখানে আমাদের অনেক হাসি খুশি বাচ্চাদের সাথে দেখা হয়, যতটা হাসি খুশি আমি ইট পাথরের শহরেও খুব কম দেখেছি। এছাড়া চিকিৎসার জন্য আছে হেলথ সেন্টার, যেখানে মেন্টাল হেলথ কাউন্সেলিংয়েরও ব্যবস্থা আছে, কারণ এখন অনেক রোহিঙ্গারাই আছে যারা ভিটামাটি, স্বজন হারানোর ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। এছাড়াও এখানে যে জীবন অনেকটা সহজ তা তো অবশ্যই নয়। দুপুরবেলা রাস্তায় ঘুরতে ঘুরতে দেখি একটা মাঠে অনেক ছেলে ফুটবল খেলছে। আমরা ওদের সাথে যোগ দিয়ে খেলা শুরু করে দিই। এরপর একটা গোল দিয়ে একটা সেলিব্রেশন করতেই হবে। ওদের সাথে এমন আনন্দের মুহূর্ত শেয়ার করতে পারার এক্সপিরিয়েন্সটা ছিল মন ভরে যাওয়ার মতো। এরপর ক্ষুধা পেটে নিয়ে আমি ট্রাই করি রাখাইনদের একটা ইন্টারেস্টিং খাবার। ওখানে দেখা না একবার উৎসুক জনতার। দিনের শেষে আমরা আবার ফিরে আসি কক্সবাজার মেইন শহরে। এখানে আপনাদের জানিয়ে রাখি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কিন্তু প্রতিদিন দুপুর 2টার পর থেকে আর কোনো বাঙালি থাকতে পারে না। তাই আমরা আগামী 3 দিনও প্রতিদিন বিকালে হোটেলে এসে সকালে আবার ক্যাম্পে ফিরবো। এখন ঘড়িতে বাজে সকাল 9টার মতো। আমরা কক্সবাজার শহর থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দিকে আজকে যাচ্ছি। আমরা কিন্তু গতকালকে রোহিঙ্গা ক্যাম্পের একটা বিগ পিকচার পেয়েছিলাম। আজকে কিন্তু আমরা রোহিঙ্গাদের ঘরে প্রবেশের সুযোগ পাবো এবং সেখানে 1-to-1 ওদের সাথে আমরা কথা বলে জানতে পারবো তাদের জীবন সম্পর্কে, তাদের লাইফস্টাইল সম্পর্কে, তারা আসলে এখানে কি কি করছে। এবং আমি একটা জিনিস যেটা নিয়ে পার্টিকুলারলি জানতে অনেক ইন্টারেস্টেড, সেটা হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা আসলে এখানে কীরকম। তাদের কাছে কি টাকা পয়সার কোনো ব্যবস্থা আছে, তাদের কাছে কি নিজের জীবন ধারণের জন্য কোনো জীবিকা নির্বাহের ব্যবস্থা আছে, এই জিনিসগুলো আজকে আমরা দেখব।
আমরা এখন রোহিঙ্গা ক্যাম্পের একটা বাজারের মধ্যে আসছি। তো আমরা কোনো একটা দোকানে ঢুকি, চলেন একটু খাই দাই করি, তারপর তাদের কারোর সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। এটা কি মামা, নাম কি এটা? হ্যাঁ, বাগগুলা। স্যাম ভাই খাবেন? না না ভাইয়া, আপনারা কেউ কিছু খাইতে চান না? চাচার নাম? চাচা, এই ক্যাম্পে আপনি কত বছর ধরে ব্যবসা করতেছেন? 6 বছর। চাচার পরিবারে কয়জন আপনারা, মোট সদস্য সংখ্যা কয়জন? 6 জনের সংসার কি আপনারা এই দোকান করেই চলে নাকি অন্য? আচ্ছা, তো ঠিক আছে চাচা, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার বিরক্ত করলাম। আর অনেকের সাথেই কথা বলে যা বুঝলাম সেটা হলো, প্রায় গত 7 বছর ধরে এই জায়গাটায় মানুষ থাকার কারণে এখানে স্বাভাবিকভাবেই কিছু মানুষ যার যার মতো কাজ আর জীবিকা খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন। তবে কর্মসংস্থানের ব্যাপারে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই জায়গাটা। এটা হলো একটা ইংলিশ লার্নিং সেন্টার, যেখানে রোহিঙ্গারা অনলাইনে কাজ করার উদ্দেশ্যে রেগুলার ইংলিশের লেসন নিয়ে থাকে। Well, my name is Abu Isa. I live in Camp 1. I am Muhammad Nasser. I am Muhammad Tahir. So, in my life, I want to become a renowned poet, My dream is to be an influencer. a content creator in a social media. I start uploading the videos on the social media. To motivate people through the social media actually. মজার বিষয় হচ্ছে ওনাদের বেশিরভাগেরই স্বপ্ন কন্টেন্ট ক্রিয়েশন ঘিরে। আসলে পৃথিবীর বাকি সব দরজা যখন ওনাদের জন্য বন্ধ, তখনও এক ইন্টারনেটের মাধ্যমেই ওনারা স্বপ্ন দেখা চালিয়ে যেতে চান। আর ওনাদের কাছ থেকে স্বপ্নের কথা শুনে আবার নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হতে শুরু করে। আচ্ছা, আপনারা কি ট্রাভেল কন্টেন্ট দেখেন? কার ট্রাভেল কন্টেন্ট অনেক ভালো লাগে? নাদিরন্দকে কেন ভালো লাগে? ও যে কালচার হ্যাঁ, দেখায় অনেক আমার ভালো লাগে, আর ওর কথাবার্তায় অনেক ভালো লাগে। আপনাদের কি ট্রাভেল করার শখ আছে? আচ্ছা, না আসলে সত্যি কথা বলতে আপনাদের সবাইকে দেখে আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। মানে আপনারা আমাকে ওই শুক্রিয়াটা করার জন্য আজকে এক সুযোগ দিচ্ছেন, যে হচ্ছে আমি ট্রাভেল করে বেড়াই। আসলে আপনারা এখানে 8 থেকে 10 বছর ধরে এখানে সবাই আছেন একটা গন্ডির মধ্যে। তা আমার জন্য অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল যে আমি আসলে সারা পৃথিবী ঘুরে বেড়াই, বাট আমি আপনাদেরকে দেখতে আসছি যারা এখানে 8 বছর ধরে আপনারা এইটুকু জায়গার মধ্যে আছে। আসলে আমি মন থেকে চাই যে আপনারাও পৃথিবীটা দেখতে পারেন। আমি যেরকম দেখতে চাই, আমার ইচ্ছা করে যে সবাই দেখুক, এই জন্যই দেখে আপনাদের সবাইকে। তো এটা আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, যে ইনশাল্লাহ আপনারা একদিন পৃথিবী দেখবেন। কিন্তু ওটা থাকবো আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের মাঝে এখন আসছে আনোয়ার ভাই। আনোয়ার ভাই হচ্ছে উনি আজকে ক্লাসে আসতে পারেনি, ফাঁকি মারতে গেছিল। তো শুনলাম হচ্ছে উনি নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটার। ভাই, আপনার কত ফলোয়ার আছে? আমার 31K। সবাই আমার থেকে বেশি সাকসেসফুল, ঠিক আছে? আমি 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি ভাই। সো আপনারা ইনশাআল্লাহ একদিন অনেক দূরে যাবেন। আনোয়ার ভাই এবং ইসা ভাইকে এবার আমরা অনুরোধ করি আমাদেরকে তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। তারা রাজি হলে আমরা শুরুতেই চলে আসি ইসা ভাইয়ের বাসায়। আমরা এখন ওদের বাসার ভিতরে যাব, বাসার ভিতরটা একটু ঘুরে দেখবো যে আসলে ওরা এখানে কিভাবে থাকে। এটা হচ্ছে ডেকোরেশন দেখতেছেন, সেটা হচ্ছে স্কুল, মানে ছোট ছোট বাচ্চাদের স্কুল। আচ্ছা আচ্ছা সেটা আমার ইল্ডার সিস্টার আচ্ছা আচ্ছা পড়াই দেয় আর কি। তোমার বোন হচ্ছে এখানে পড়ায়। চলে কি ভিতরে কি যাওয়া যাবে? তোমাদের ঘর না? এখানে তোমরা কয়জন থাকো? এখানে আমরা 6 জন থাকি। 6 জন। গোসলখানা? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাথরুমটা কোন দিকে? বাথরুম ওই দিকে। আচ্ছা, ঠিক আছে। নিজস্ব বাথরুম থাকে না? ওটা কি কমন, মানে কয়েকটা ফ্যামিলি মিলে ইউজ করে? আচ্ছা, এই যে এখানে তোমাদের বেশিরভাগ বাসায় দেখলাম যে জানালা নাই। জানালা কেন নাই বলো তো? জানালা কালচারে আসলে ভালো লাগে না তো। হ্যাঁ, প্রাইভেসির একটা বিষয় থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমরা চলে আসছি আনোয়ার ভাইয়ের বাড়িতে, যার সাথে আমরা কথা বলছিলাম, যিনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটার। এখানে ওনার বাসা, প্লাস এখানে উনি একটা স্টুডিও বানাইছেন। তো সেটা দেখতে আমরা এখানে চলে আসছি। আনোয়ার ভাই আমাদের সাথে তার এই একাডেমি শুরু করা জার্নিটা শেয়ার করেন। গল্পের এক পর্যায়ে আমরা তার কাছে এটাও জানতে চাই যে মায়ানমার থেকে বাংলাদেশে আসার প্রথম এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তখন আমি আসছিলাম, আর আমার একটা ছোট বোন, একটা ছোট ভাই, আমার আর বাবা মামা। ওইখানে আমার একটা বিবাহিত বোন ছিল। ওর থেকে তারপর আমরা এই ধানের যারা ফিল আছে, ধানের ভিতরে চলে গেছিলাম।
নিচে পানি আর উপরে ধান। তারপরে ওইখান থেকে হেলিকপ্টার যেটা আছে ওইটা নিয়ে মনে করেন ইনভেস্টিগেট করা শুরু করছিল, যদি কেউ দেয় হঠাৎ শর্ট করে দিবে। 3 ঘন্টা বা 4 ঘন্টা ছিলাম। তারপরে ওনারা চলে যাওয়ার পর আমরা ওখান থেকে বার হয়ে গিয়ে তখন আমরা হাফ ডেট হয়ে গেছিলাম। এরকম করতে করতে আমরা 2 মাস ছিলাম। এখান থেকে আবার একটা পাহাড়ের থেকে আস্তে আস্তে ওইখানে 15 দিন হাঁটার পর আমরা এখানে মায়ানমার বাংলাদেশের বর্ডার ওইখানে আসলাম। যারা এই বাংলাদেশের এই বুট নিয়ে কাজ করে ওনাদেরকে বলছিলাম আমাদের কিছু টাকা ছিল, কিন্তু আমরা অনেক গরিব ছিলাম তখন। 2 মাস থেকে কিছু প্রপারলি খাইতে না পারে, আপনারা বলেন কি গরিব। সেটা বুটের মালিক বলছিল আমি নিয়ে যাবো, সেটা বলছিল। তারপর ওনার একটা সময় বুটে আমরা 15 ছিলাম, একটুর জন্য ডুবে যাচ্ছিলাম। প্রথম দিন বাংলাদেশে পৌঁছার পর আমরা ভালো করি খাবার কাটতে পারছিলাম। তারপরে এই গল্পগুলো শুনতে শুনতে পাশে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উঠে আসে। কথা আছে যে কিছু মানে কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের মানে রোহিঙ্গা নামটা নিয়ে অনেক মানে মিস আমি রোহিঙ্গা শব্দটা যারা ব্যবহার করে ওইসব ভিডিও দেখে এটা খুবই খারাপ তো লাগবে। হ্যাঁ মানে বেট ওয়ে নিয়ে কি ইউজ করো এটা যদি না করেন মানে রোহিঙ্গা শব্দটা নিয়ে যদি মিসইউজ না করেন আমারও অনেক ভালো লাগবে, আপনারও সাপোর্ট পাবেন। কারণ এখন ঘড়িতে বাজে দুপুর 2টার মতো। আজকের মতো আমাদের এই ক্যাম্পের সফরটা প্রায় শেষের দিকে। আজকে আমরা আসলে অনেক ইনসাইট জানতে পারলাম, যেটা আমি আসলে গতকালকে একদমই ধারণা ছিল না আমার। তো এই জিনিসগুলো আসলে নিজেরও প্রসেস করতে হচ্ছে। আমরা এখন চলে যাব ক্যাম্প থেকে বাইরে গিয়ে লাঞ্চ করব প্রথমে, আর তারপরে কালকের দিনে কি হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। সত্যি কথা বলতে রোহিঙ্গাদের নিয়ে শেষের কথাটা আমাকে বেশ ভাবিয়েছিল সেদিন। শুধু তো রোহিঙ্গা শব্দ নয়, অন্যের দুঃখকে নিজের আনন্দের হাতিয়ার বানানো মানুষের অনেক পুরনো স্বভাব। আমি নিজেও যে কখন এমন করিনি সেটা আমি কথা দিতে পারি না। তাই গতকাল যখন সেই ঘরে বসে কথাটা শুনছিলাম আমার নিজেরও কোনো জবাব ছিল না। কিন্তু যেহেতু তাদের থেকে কথা নিয়ে এসেছি, আমার অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে যে অন্তত এই ভিডিওটা দেখার পর তাদের গল্পগুলো শোনার পর আমরা কেউ যাতে আর এই কাজটা না করি। শেষ 2 দিন আমার টার্গেট ছিল আরও 2টা বিষয় আরেকটু ভালো করে জানার। 1, এখানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আর কি করে কাটে। 2, রোহিঙ্গা নারীদের অবস্থা এখানে কেমন। এখানে ঘুরতে ঘুরতে চাচার সাথে দেখা হলো। চাচা, আপনার নামটা? সলিমুল্লাহ চাচা। তো তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনাকে দেখলাম আপনি বসে বাতাস খাচ্ছেন, সুন্দর একটা দৃশ্য আছে এখানে। আচ্ছা, আপনারা সারাদিন আপনাদের দিনটা পার হয় কিভাবে চাচা বলেন তো? ঘোরাফেরা করে পার হয়, এমনিতে কোনো কাজকর্ম না। আরও কয়েকজনের সাথে কথা বলে আমরা আসলে যেটা বুঝতে পারি, এখানের দিনগুলোকে আর 10টা মানুষের স্বাভাবিক দিনের মতো ভাবলে ভুল হবে। এখানে কেউ এসেছেন বাবা মা হারিয়ে, কেউ সন্তান হারিয়ে, কেউ বসত বাড়ি, পরিবার পরিজন অথবা সবই। চোখের সামনে পুরো ছাই হয়ে যেতে দেখেছেন সব কিছু। কারো কারো এখনও বুলেটের ক্ষত আছে শরীরে, আর মনের ক্ষত আছে সবারই। কিন্তু এভাবে কতদিন? এই প্রশ্ন করে লাভ নেই, কারণ এর উত্তর জানা নেই কারো। সুদূর ভবিষ্যতে রোহিঙ্গাদের আবারও মায়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা যতটা ক্ষীণ, ততটাই ক্ষীণ অন্য কোনো দেশের সেটেলমেন্টেরও। যেখানে সারা বিশ্বে একই সাথে আরও অনেক ক্রাইসিস বাড়ছে, সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো কতদিন একইভাবে অর্থায়ন করে যেতে পারবে সেটাও রয়ে যায় অজানা। ও মারে কেমন বাইরে হতো মনত পড়ে, অভাব হিরে বাড়ি মাঝে এখন যাইলে উড়ে যেতাম ভাই, ফাঁক থাকি তো উড়ে যেতাম ভাই। কি দেখেন ফোনে? ভিডিও দেখি বিদেশে মানুষ গিয়ে পড়াশোনা করে। এখন মানে বড় হয়ে কি হতে চান? আচ্ছা, আজকে আমরা এখানে একজন রোহিঙ্গা কমিউনিটির একজন ফিমেল মেম্বারের সাথে আমরা বসে আছি। আপনার নাম হচ্ছে সাইমা। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। আপনি যে এখানে কত বছর ধরে আছেন? 9 বছর হচ্ছে। 9 বছর হয়েছে। আর আপনাদের এখানে একটা সারা দিন আসলে কিভাবে কাটে, মানে আপনারা এখানে বাসায় কি করেন? ভালো লাগলে ঘরে থাকি, আম্মা আব্বার মাঠে বেগুনের মাঠে গল্প সল্প করি, মানে কিছু না করি নেড়ি থাকি। ভালো না লাগে বোনের মাঠে গল্প করি। বেশি বাইরে নিয়ে মানুষের জন্য হও, বাইরে নিয়ে পারি। বেশি বাইরে হলে কি মানে সমস্যা কোথায়? মেয়েরা বাইরে হতে পারে না বলে। বড় হয়ে মানে আপনার স্বপ্ন বা আপনি কি হতে চান আসলে, মানে কি মনে হয় যে এখান থেকে কখনো যেতে পারবেন, বা যেতে পারলে আসলে আপনি কিরকম জীবন লিড করতে চান? নিজের বন্যা বইতে চাই, বন্যা করি বাদে নিজের বাম্মারে মানে নিজের আমাদের নিজে খেয়ে। একবার বলবেন, একটু বাংলায় বলবেন।
পড়াশোনা করে আমার স্বপ্ন হচ্ছে সেটা আমি পড়াশোনা করে আমার আম্মুকে দেখবো নিজে ইনকাম নিজে ইনকাম করবেন, এটা হচ্ছে ইনশাল্লাহ তো একদিন করতে পারবেন এরকম আশা করি। সালমার সাথে কথা বলে যেটা বুঝতে পারি, রোহিঙ্গা ক্যাম্পের নারীদের যে সংগ্রাম সেটা প্রায় সম্পূর্ণ ভিন্ন একটা অধ্যায়। এমন একটা অধ্যায় যেটা বুঝতে পারবে বা শুনতে পারবে শুধু আরেকজন নারী। তবে পুরোটা না বুঝতে পারলেও গত 4 দিনে যত মানুষের সাথে কথা বলেছি সবার কথাই ছিল একটা জিনিসের স্থান, এক ভয়ঙ্কর পরিমাণ আশা। যে ছোট্ট ছেলেটা আমাদের একটু আগে গান গেয়ে শোনাচ্ছিল, কে বলবে তার বাবা মা কেউই আর এই পৃথিবীতে নেই? যে ছেলেটা প্যালেস্টাইনের গেঞ্জি হাঁকিয়ে বেড়াচ্ছে, কে বলবে তার নিজেরই কোনো দেশ নেই? তারপরেও গান খুঁজে পাচ্ছে সুর, তরুণ গড়ছে তার ভবিষ্যৎ, আর দিনের শেষে সব সত্যের বিপরীতে গিয়েও চলছে আল্লাহর কাছে প্রার্থনা। গত 4 দিনের এক্সপিরিয়েন্স আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল এক্সপিরিয়েন্সেস। আমার 4 দিন আজ শেষ, জানি না আর কখন এখানে আসার সুযোগ হবে কিনা, কিন্তু এই 4 দিনের স্মৃতি আমি কখনো ভুলবো না। কারণ 10 লাখ রোহিঙ্গা এখন আর আমার কাছে কোনো সংখ্যা নয়, একটা জীবন্ত গল্প। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আশা করি আপনার কাছেও সেটাই।